সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, এই অধ্যায়গুলো খুব একটা মানে সুবিধার না, মানে ইন্টারেস্টিং কোনো কিছু নাই এখানে, ঠিক আছে। এটা মূলত আপনার কমন সেন্সটাই অনেক বেশি কাজ করবে, বা আপনি যে ধরনের মানে লজিক আপনি সলভ মানে প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে লজিক আর কমন সেন্সটাই বেশি কাজ করবে এই অধ্যায়গুলোতে। এবং নাম্বার সিস্টেমের মেইন অধ্যায়ে ঢোকার আগে আমাদের এই অধ্যায়গুলো করতে হবে। এই অধ্যায়গুলো করলে নাম্বার সিস্টেমে যে মানে আশা করি তেমন কোনো ঝামেলা হবে না। এবং এই অধ্যায়গুলো একটু নিরস, মানে ওই ধরনের কোনো নিয়ম কারণ আছে, কিন্তু ওই শুধুমাত্র বইয়ে লেখা তাত্ত্বিক নিয়ম কারণ দিয়ে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে গেলে বিপদে পড়ার সম্ভাবনা বেশি। আমরা খুব ছোট ছোট সংখ্যা ধরে মোটামুটি কর্তা যখন প্রশ্ন সেট করে, প্রশ্নকর্তা সাধারণত সিঙ্গেল ডিজিটের কথা চিন্তা করে এই ধরনের প্রশ্ন মানে সেট করে থাকে। সো আমরা খুব মানে অড ইভেন, নেগেটিভ পজিটিভ বা এই ধরনের সংখ্যাগুলোর প্রশ্ন যখন আসবে, তখন আমরা সিঙ্গেল ডিজিট ধরে করার চেষ্টা করব। সিঙ্গেল ডিজিট বলতে বোঝাচ্ছি 1 থেকে 9 পর্যন্ত যে কোনো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা ধরে ধরে আমরা ম্যাথ সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এই অধ্যায়ের উপরে মানে ইন্টিজার, পজিটিভ, নেগেটিভ, অড, ইভেন, কনজিকিউটিভের উপর আমরা 2টা ক্লাস করব। আজকে একটা ক্লাস করব, আগামীকালকে একটা ক্লাস করব। আজকের ক্লাসটা করলে আশা করি বুঝতে পারবেন যে আসলে মানে কিভাবে সমাধান করতে হবে বা কিভাবে এই ধরনের প্রশ্নগুলো ডিল করতে হবে। এগুলো আইবিএমবিএতে, বিবিএতে আসে, ব্যাংকের পরীক্ষাতেও আসে, ঠিক আছে। সো গুরুত্বপূর্ণই বলা যায়। আহামরি যে কঠিন কিছু তা না, সহজেই আছে। দেখেন, এখানে কি বলা হচ্ছে যে if x and y are both odd integers, x আর y দুইটাই হচ্ছে বিজোড় সংখ্যা, দুইটাই বিজোড়, which of the following numbers must be an even integer, তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা। এক্স আর ওয়াই দুইটাই বিজোড় সংখ্যা, তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা হবে। তাহলে এক্সকে যদি আমরা বলি যে এক্স যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এক্স এর মান যদি আমরা 1 ধরি, ওয়াইও যেহেতু বিজোড় সংখ্যা, ওয়াই এর মান যদি আমরা 3 ধরি, তাহলে কোনো সমস্যা আছে? যে কোনো বিজোড় সংখ্যা আমরা ধরতে পারবো। এবং আমি প্রথমে বলছি যে আমরা খুব ছোট ছোট বিজোড় সংখ্যা ধরবো, খুব ছোট ছোট বিজোড় সংখ্যক জোড় সংখ্যক। মূল কথা যে সিঙ্গেল ডিজিটের বাইরে যাব না, সিঙ্গেল ডিজিটের বাইরে গেলে হিসাব করতে আমাদের বেগ পেতে হবে, আমরা ওই রিস্কেই যাব না। আমরা খুব এরকম ছোট ছোট সংখ্যা ধরে ক্যালকুলেশন করব। দেখেন, তাহলে এক্স যদি বিজোড় সংখ্যা অর্থাৎ 1 হয়, ওয়াইও যেহেতু বিজোড় সংখ্যা যদি 3 হয়, তাহলে নিচের কোনটা জোড় সংখ্যা হবে? যেটা জোড় সংখ্যা হবে সেটা উত্তর করে দিব। দেখেন, এক্স এর মান আমরা ধরছি 1 স্কোয়ার প্লাস 3 - 1, তাহলে 1 + 3 - 1, 1 1 কেটে গেল, থাকতেছে কত? 3। তাহলে 3 তো আমার জোড় সংখ্যা না, তার মানে অপশনে উত্তর হচ্ছে না। এবার আসেন অপশন বি। 1 আর 3 যোগ করে এই যে 3-এর ওপর স্কোয়ার, তাহলে 3 × 1 = 3, 3 × 3 = 9, 9 × 3 = কত? 12। এখানে জোড় সংখ্যা আসতেছে, এটা উত্তর হইতে পারে। এখনো বলতে পারছি না যে উত্তর হবে কিনা, হইতে পারে। তারপরে দেখেন, এক্স এর মান 1, ওয়াই এর মান 3, আবার 1, তাহলে 3 আর 4 আর 5, এটা বিজোড় আসতেছে। সো এটাকে আমরা উত্তর হিসেবে নিচ্ছি না। এক্স ওয়াই প্লাস 2, তার মানে হচ্ছে 1 × 3 + 2, কত হচ্ছে? 3 2 5 হচ্ছে, তার মানে এটাও বিজোড় সংখ্যা, এটাকেও আমরা উত্তর হিসেবে নিতে পারতেছি না। তাহলে আমাকে বলতেছে যে নিচের কোনটা অবশ্যই জোড় সংখ্যা হবে। তো এখান থেকে আমরা শুধুমাত্র অপশন বিতে জোড় সংখ্যা পাইছি। সো অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর হবে, ঠিক আছে। অপশন ধরে করতে হবে, অন্য কোনো ওয়ে নাই যে ভাই অপশন ছাড়া দেখান। অপশন ধরেই করতে হবে এই ধরনের ম্যাথগুলা। এবং আইবি এর প্রশ্নের একটা ঝামেলা হচ্ছে মোটামুটি
এই ধরনের প্রশ্নগুলোর অপশন খুব কাছাকাছি থাকে, সবগুলাই সলভ করার ট্রাই করবেন বা সবগুলাই ধরে করার ট্রাই করবেন, খুব বেশি সময় লাগবে না। ঠিক আছে, সর্বোচ্চ 2টা 3টা বা 4টা প্রশ্ন দেয়, এর বেশি নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন, এবং সব প্রশ্ন যে এরকম দিবে তাও না। 1টা 2টা প্রশ্ন যদি সময় বেশি লাগে কোনো সমস্যা নাই, কিন্তু সেটা যেন সঠিকভাবে বের হয়ে আসে, একটা নাম্বার যেন আমরা পাই। 2 নম্বরে চলে যান। দেখেন 2 নম্বরে বলা হচ্ছে যে দ্য সাম অফ 6 consecutive odd numbers exceeds twice the largest by 38। বলতেছে যে 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল শেষ সংখ্যার দ্বিগুণের চেয়েও 38 বেশি। ফাইন্ড দ্য সাম অফ দ্য 6 নাম্বারস। তাহলে এই 6টা সংখ্যার যোগফল কত? 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যা আছে এবং এই 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যে যোগফল সেইটা ওই 6টা ধারাবাহিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যার দ্বিগুণের চেয়েও 38 বেশি হলে জিজ্ঞাসা করছে যে এই 6টা সংখ্যার যোগফল কত। দেখেন, আমরা যদি ধরে নেই যে এক্স এর মানটাকে যদি 1 ধরি, তাহলে প্রথম সংখ্যাটা হবে এক্স, তারপরেরটা হবে x+2, তারপরেরটা হবে x+4, তারপরেরটা হবে x+6, তারপরেরটা হবে x+8, তারপরেরটা হবে x+10। তাহলে এই হচ্ছে আমার 1 2 3 4 5 6, 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যা পাইলাম। তো বলতেছে এই 6টা ধারাবাহিক বিজোড় সংখ্যার যোগফল, তাহলে এদেরকে যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে পাবো 6টা এক্স প্লাস 2 4 6 12 20 10 30। তাহলে এই যে 6টা ধারাবাহিক সংখ্যার যোগফল, এইটা কত বড় হবে? 38 বড়। কার 38 বড়? বলতেছে যে সবচেয়ে বড় যেটা। তো এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে x+10। এই x+10-এর দ্বিগুণের চেয়েও এই 6টা ধারাবাহিক সংখ্যার যোগফল কত বেশি? এই যে বলতেছে 38 বেশি। এটা সলভ করি আমরা। তাহলে 6x+30 মাইনাস 2x-20 ইজ ইকুয়াল টু কত? 38। তাহলে 6x থেকে 2x বাদ দিলে 4x পাবো, 30 থেকে 20 বাদ দিলে 10, 38 থেকে আবার 10 বাদ দিলে কত পাওয়া যাবে? 28 পাওয়া যাবে। তাহলে x এর মান কত পাওয়া যাচ্ছে? 7 পাওয়া যাচ্ছে, তাই না? তো আমাদেরকে কি বলা হচ্ছে? আমাদেরকে বলতেছে যে এই 6টা সংখ্যার যোগফল কত, মানে এই যে এই অংশটুকুর যোগফল কত এটা বের করতে হবে। তাহলে এই যে 6x+30, এটা হচ্ছে আমার 6টা সংখ্যার যোগফল। তো x এর মান হচ্ছে 7, 6 × 7 প্লাস হচ্ছে 30, 42 30-এ কত? 72। এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এন অ্যান্ড পি আর বোথ অড নাম্বারস। বলতেছে যে এন আর পি দুইটাই আমার বিজোড় সংখ্যা। হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইভেন নাম্বার। তাহলে নিচের কোনটা অবশ্যই কি হবে? জোড় সংখ্যা হবে। কিছুক্ষণ আগে আমরা এটা করে আসছি না, 1 নম্বর প্রশ্নের মতোই, শুধু ওখানে এক্স আর ওয়াই ছিল, এখানে এন আর পি। তো সেম কাজই আমরা করব। এন এর মানটাকে যদি আমরা 1 ধরি আর পির মানটাকে যদি আমরা 3 ধরি, তাহলে আমরা একটু চেক করে দেখি যে 1 + 3 + 1, তাহলে এখানে পাচ্ছি কত? 5। এটা বিজোড় সংখ্যা, উত্তর হচ্ছে না। এন আর পি তার মানে হচ্ছে 1 × 3, এটাও বিজোড় সংখ্যা, সো এইটাকে উত্তর হিসেবে নিচ্ছি না। n+2,
তাহলে এন আর পি যোগ করে দিলে গুণ করে দিলে 1 × 3 প্লাস হচ্ছে 2, 3 কে 3 দিয়ে কত 5, এটাও আমার বিজোড় সংখ্যা, এটা উত্তর হচ্ছে না। এন প্লাস পি মানে হচ্ছে 1 + 3 = 4, এটা উত্তর হইতে পারে কারণ জোড় সংখ্যা পাওয়া যাচ্ছে। 2n মানে হচ্ছে 2 1 প্লাস হচ্ছে 3, 2 3 কত 5, এটা বিজোড় সংখ্যা, সো এটা উত্তর হচ্ছে না। সো এখানে একটাই জোড় আসতেছে, সেটা হচ্ছে অপশন ডি। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন এখানে এই প্রশ্নটা ব্যাংকেও আসছে, আবার বিবিএর অ্যাডমিশন টেস্টেও আসছে। এখানে বলা হচ্ছে যে দ্য এভারেজ অফ 4 কনজিকিউটিভ অড পজিটিভ ইন্টিজার ইজ অলওয়েজ, বলতেছে যে 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় সব সময় কি হবে? 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় সব সময় কি হবে? খেয়াল করেন এখানে বলতেছে যে অ্যান অড নাম্বার বিজোড় হবে, 4 দিয়ে ভাগ করা যাবে, জোড় সংখ্যা হবে, বলতেছে যে বি আর সি দুইটাই হবে, তারপরে বলতেছে যে হয় বি হবে না হলে সি হবে। কোনটা সত্যি, কোন অপশনটা সত্যি, এটা আমাকে বের করা লাগবে। তাহলে বলতেছে যে 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়, তাহলে আমি কয়েকটা সংখ্যা নিয়ে একটু ট্রাই করব, তাহলে বুঝতে পারবো যে উত্তর কোনটা। আমি যদি 4টা ধারাবাহিক সংখ্যা বিজোড় সংখ্যা এরকম ধরি যে 1 3 5 এবং 7, ঠিক আছে, the average of 4 consecutive positive integer is always, তাহলে খেয়াল করেন তাহলে এই যে 4টা, মানে প্রশ্নের ঝামেলা আছে নাকি বুঝলাম না। the average of 4 consecutive or positive integer is always, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি যদি এই যে এই 4টা আমি ধারাবাহিক বিজোড় সংখ্যা ধরলাম, তো এদের গড় কত? আমি যদি এই 4টাকে ধরি তাহলে এদের গড় কত হবে? আপনি বলবেন যে ভাইয়া এদের গড় হবে 7 5 12 3 15 16, 16কে 4 দিয়ে ভাগ করলে এই যে 4 পাওয়া যাচ্ছে, 4 পাওয়া যাচ্ছে। তখন আপনি বলবেন যে ভাইয়া এখানে তো 4 পাওয়া গেল, তার মানে আমার দুইটা ঘটনার সাথে মিলে যায়। এক, এটা একটা জোড় সংখ্যা হচ্ছে, 2, এইটাকে আমি 4 দিয়ে ভাগও করতে পারতেছি, কারণ 4 যদি মানে গড় হয় তাহলে 4কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, আবার 4 একটা জোড় সংখ্যা, দুইটা ঘটনা মিলতেছে। এবং শুধু এইটা দেখেই উত্তর কখনো ডি দিয়ে আসা যাবে না, আরেকটু চেক করি। আমরা যদি বলি যে এই রকম যদি সংখ্যা ধরি, যে ধরেন 7 9 11 13, এইটাও তো আমার 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যা, এদের গড় কত হচ্ছে একটু যদি আমরা খেয়াল করি, তাহলে বলবেন যে 13 সাথে 20, 20 আর 20 40, তো 40কে 4 দিয়ে ভাগ করলে গড় আসে 10, তাহলে তো এখানে তো আবার হচ্ছে না, কারণ এই 10 আমার জোড় সংখ্যা, এইটা ঠিক আছে, কিন্তু এইবার তো অপশন বিতে আর খাটতেছে না, যে অপশন বিতে বলতেছে যে 4 দিয়ে ভাগ করা যাবে, তো 4 দিয়ে তো ভাগ করা যাচ্ছে না। তার মানে কি, এই সংখ্যা যদি 1 3 5 7 হয় তাহলে আমি সেটাকে 4 দিয়ে ভাগ করতে পারতেছি এবং সেটা জোড় সংখ্যা হচ্ছে, কিন্তু 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যা যদি 7 9 11 13 হয় তাহলে গড়টা জোড় সংখ্যা হচ্ছে, কিন্তু গড়টাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারছি না, তার মানে বি আমার হচ্ছে না। আমরা যদি আরেকটা একটু টেস্ট করি, যে এরকম যদি কিছু হয় যে 9 11 13 17, তাহলে এদের গড় কত হবে? আপনি তখন বলবেন যে 17 13 30, 30 20 50, সো 50কে আমরা 4 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা কত পাবো? 17 13 30, 39 39 40 10 50, ঠিক আছে। তাহলে এই যে এদেরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আমরা কি পাবো? মানে একটা দশমিক সংখ্যা পাচ্ছি। এই এত দূর পর্যন্ত আসাই লাগবে না, অপশন বি কে বাদ দেওয়ার জন্য এই দ্বিতীয় সত্যটাই যথেষ্ট। বা আমরা যদি আরেকটু চেক করি, ধরেন যে
এরকম চেক করি যে 11, 13, এটাতে দশমিক আসলো তো, 15, 17, এটা দিয়ে যদি চেক করি আমরা তাহলে দেখি অবস্থাটা কি হয়। 17, 13, 30, 30, 15-তে 45, 45, 10, 55, 56, এই যে 56, এদের গড় কত? 14। তার মানে প্রত্যেকবার গড় আমার জোড় সংখ্যা আসতেছে, কিন্তু ওই গড়কে যে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো এমন কোনো কথা নেই। কথা কি বুঝে আসছে? এখানে শুধুমাত্র এই প্রথম শর্তে বা প্রথম আমরা যে 4টা সংখ্যা ধরছি, এই 4টা সংখ্যা ধরে যে গড় আসছে 4, শুধুমাত্র এই 4টাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারতেছি। তাছাড়া এখানে এই যে 7, 9, 11, 13, তারপর হচ্ছে 11, 13, 15, 17 ধরে আমার যেই গড়টা আসতেছে সেটা জোড় সংখ্যা হচ্ছে সত্যি, কিন্তু ওই গড়কে আমি 4 দিয়ে ভাগ করতে পারতেছি না। তার মানে এখানে অবশ্যই মানে অড নাম্বার, এটা তো হবে না। ডিভিজিবল বাই 4 এটা সব সময়ের জন্য সত্যি নয়, কারণ এখানে বলেই দিছে ইজ অলওয়েজ, মানে সব সময়ের জন্য সত্যি কোনটা সেটা বের করো। তাহলে ডিভিজিবল বাই 4 সব সময়ের জন্য সত্যি নয়, কিছু কিছু জায়গায় সত্যি হইতে পারে, কিন্তু সব সময়ের জন্য সত্যি নয়। সো অপশন বি কে উত্তর হিসেবে নিচ্ছি না। কিন্তু এই 4টা সংখ্যার গড় সব সময় জোর আসতেছে, সব সময় জোর আসতেছে, এটা সব সময়ের জন্যই সত্যি। সেখানে সঠিক উত্তর দিতে হবে অ্যান ইভেন নাম্বার, যে এই 4টা ধারাবাহিক বিজোড় সংখ্যার গড় অলওয়েজ কি হবে? জোড় সংখ্যা হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? বি অ্যান্ড সি এটা উত্তর হবে না, আইদার বি অর সি এটা উত্তর হবে না। মানে সব সময় জোর হবে এটা সত্যি। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5 নম্বর কি বলতেছে, যে ইফ এন ইজ অ্যান ইভেন ইন্টেজার, এন যদি একটা জোড় সংখ্যা হয়, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান অড ইন্টেজার, তাহলে নিচের কোনটা বিজোড় সংখ্যা হবে? তো এন যদি জোড় সংখ্যা হয়, আমরা এন এর মানকে 2 ধরে নিলাম, যে সবচেয়ে ছোট জোড় সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ, দেখছেন এখানে কনজিকিউটিভ বলছে, সরি। আচ্ছা, ওইটা ধরলেও সেমই আসবে, ঠিক আছে। মানে আপনার, আমি আসলে এটা খেয়াল, দুঃখিত, দুঃখিত, হ্যাঁ। 15, 13, 28, 28, 9 কত হয়? 37, 37, 38, 10, 48, 48, তাহলে 4 এখানে কতবার যাবে? 12 বার যাবে। ওই কথা তো একই, যে কিছু জায়গায় হয়তো আপনি 4 দিয়ে ভাগ করতে পারবেন, বাট অলওয়েজ 4 দ্বারা ডিভিজিবল না। কথা বুঝে আসছে? কিছু জায়গায় হয়তো আপনি 4 দিয়ে ভাগ, যেমন এটাকে পারতেছেন, এটাকে পারতেছেন, কিন্তু এইটাকে আর এটাকে তো পারতেছেন না। তার মানে কি, সব সময় 4 দিয়ে ভাগ করতে পারবেন না, কিন্তু যেই গড়গুলো পাবেন সবগুলো কি হবে? জোর হবে। আপনি আরো চেক করতে পারেন, যে 17, 19, 21, 23, ঠিক আছে? তাহলে এদের এভারেজ দেখেন, 23, 7, 30, 10, 40, 40 আর 30, 70, 10, 80, এই 80-কে 4 দিয়ে ভাগ করলে 20 পাওয়া যাচ্ছে। তার মানে কি, সব সময় গড় জোর আসতেছে, কিন্তু সব সময় যে 4 দিয়ে ভাগ করা যাবে এইটা কিন্তু সত্যি না। তার একটা বড় প্রমাণ হচ্ছে এই 14 আর হচ্ছে 10। ঠিক আছে? গড় সব সময় জোরই আসতেছে, কিন্তু সব সময় যে 4 দিয়ে ভাগ করা যাবে এই কথাটা সত্যি না। বোঝা গেছে? এই জন্য বলতেছি যে উত্তর হচ্ছে অ্যান ইভেন নাম্বার, যে সব সময় জোর হবে, অলওয়েজ ইভেন হবে। আশা করি বুঝতে পারছেন, ওখানে আমি একটু ভুল করছিলাম, যাই হোক। দেখেন এটাতে দেখেন, তো এখানে বলা হচ্ছে যে এন যদি জোড় সংখ্যা হয়, অর্থাৎ এন যদি 2 হয়, ধরে নিলাম এন 2, তাহলে নিচের কোনটা বিজোড় হবে? তাহলে দেখেন, আমরা এখানে জাস্ট চেক করব, 7 × 2 বিয়োগ হচ্ছে 2, 7 × 14, 14 থেকে 2 বাদ দিলে 12, জোড় সংখ্যা আসতেছে, এটা উত্তর হবে না। তারপরে 5 × 2 - 2, তার মানে কি 5 × 0 সমান সমান কত? 0 হবে। 0 জোড়ো নয় বেজোড়ো নয়, সেটা বাদ। তাহলে 16n মানে হচ্ছে 16 × 2 প্লাস 8 দিয়ে 24-কে ভাগ করলে 3, তাহলে 16 × 32 + 3 ইজ ইকুয়াল টু কত? 35, 35 বিজোড় সংখ্যা, এটা উত্তর হইতে পারে।
6 × 2 + 4, 6 2 12 4 16, 16 একটা জোড় সংখ্যা, এটা উত্তর হবে না। আর নান অফ দিস। তাহলে এখানে বিজোড় সংখ্যা একটাই পাচ্ছি, সেটা হচ্ছে 35, অপশন সিতে আছে। বুঝতে পারছেন? পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন 6 কি বলা হচ্ছে যে ইফ এক্স ইজ অ্যান অড ইন্টিজার, এক্স হচ্ছে একটা বিজোড় সংখ্যা, ফর হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশনস মাস্ট ওয়াই বি অ্যান ইভেন ইন্টিজার। তাহলে কোন ইকুয়েশনটাতে ওয়াই একটা কি হবে, জোড় সংখ্যা হবে, মানে কোন ইকুয়েশনটাতে আপনি জোড় সংখ্যা পাবেন, এই ধরনের কিছু একটা বের করতে হবে। তাহলে এক্স যদি বিজোড় সংখ্যা হয়, এক্স এর মানটাকে আমরা 1 ধরে নিই, ছোট ধরি, হিসাব সুবিধা হবে। তাহলে এক্স এর মান যদি 1 হয়, এক্স এর মানটাকে যদি আমরা 1 ধরি, তাহলে বলতেছে যে ওয়াই কে অবশ্যই কি হওয়া লাগবে, জোড় সংখ্যা হওয়া লাগবে। এক্স কে যদি এখানে 1 ধরি, ওয়াই জোড় হওয়ার কোনো সুযোগ নাই। এক্স এর মানটাকে 1 ধরলে ওয়াই এর মান অবশ্যই 5 হওয়া লাগবে, তাহলে এখানে 5 সম্ভব। কিন্তু বলতেছে যে ওয়াইটাকে কি হওয়া লাগবে, জোড় হওয়া লাগবে। তার মানে অপশন একে আমরা উত্তর হিসেবে নিতে পারতেছি না। এক্স এর মানটাকে যদি 1 ধরি, তাহলে ওয়াই এর মানটাকে অবশ্যই বিজোড় হওয়া লাগবে, অন্য কোনো ওয়ে নাই, কারণ সাথে সাথে 1 যোগ করলে 8 পাওয়া যায়। ঠিক আছে, সো এটাকে উত্তর হিসেবে নিতে পারতেছি না। এখানে আপনারা কাউন্টার দিতে পারেন, সেটা আমি পরে দেখাচ্ছি। এক্স প্লাস 2y, এক্স এর মানটাকে যদি 1 ধরেন, তাহলে এখানে 2 × 3 হওয়া লাগবে, 3 2 6 সমান সমান, তাহলে একমাত্র 7 হওয়া সম্ভব। তাহলে এখানে আমরা ওয়াই এর মানটাকে কত ধরতেছি, 3 ধরতেছি, 3 একটা বিজোড় সংখ্যা, হচ্ছে না। এরপর আসেন, আমরা যদি এক্স এর মানটাকে 1 যেহেতু ধরছি, তাহলে 2 × 2, ওয়াই এর মান এখানে 4 হলে শুধুমাত্র 6 সম্ভব। সো এটা উত্তর হইতে পারে, এটা উত্তর হইতে পারে, কারণ ওয়াই এর মান এবার জোর আসছে। আর প্রশ্ন বলতেছে যে নিচের কোন ইকুয়েশনে ওয়াই এর মানটা জোর হবে, আর এটাতে তো নাই। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া অন্য কোনো কিছু ধরেন, অন্য কোনো কিছু, অন্য বিজোড় সংখ্যা ধরেন। এখন অন্য বিজোড় সংখ্যা কেন ধরলাম না, কারণ হচ্ছে আমি যদি অপশন এ কে আমি যদি একটু খেয়াল করি, আপনি বিজোড় সংখ্যা এক্স এর মান কোনটা ধরতে পারেন, 1 এর পরে 3 ধরতে পারেন, সর্বোচ্চ 3 ধরতে পারেন, অথবা 5 ধরতে পারেন, এর চেয়ে বেশি তো কোনো কিছু ধরতে পারবেন না। তো এক্স এর মানকে যদি আপনি 1 এর জায়গায় 3 ধরেন, তাহলে কিন্তু সারা জীবন চেষ্টা করলেও এক্স ওয়াই এর গুণফল 5 মিলাইতে পারবেন না। আবার আপনি যদি বলেন যে ভাইয়া এক্স এর মানকে 5 ধরে নেন, তাইলে তো হয়ে যায়। তো এক্স এর মানকে যদি এখানে 5 ধরেন, তো ওয়াই কে তো আপনাকে ওই অডি ধরা লাগতেছে, অর্থাৎ একই ধরা লাগতেছে, তাছাড়া তো কোনো ওয়ে নাই। তো এক্স এর মানকে আপনি এখানে একই ধরেন আর 5ই ধরেন, কাহিনী হচ্ছে ওয়াই এর মানটাকে আপনাকে অডি ধরা লাগতেছে। ঠিক আছে, তো এখানে এইভাবে এ বি সি এই তিনটাই ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্যান্সেল আউট হয়ে একমাত্র অপশন ডি উত্তর হবে, যে এক্স এর মান আপনি যদি 1 ধরেন, তাহলেই শুধুমাত্র এই যে ওয়াই এখানে জোর আসতেছে, অর্থাৎ 4 আসতেছে। সো অপশন ডি এখানে সঠিক উত্তর হবে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে যে ইফ দ্য ফার্স্ট নাম্বার ইন এ সিরিজ অফ কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 8 লেস দেন দ্য লাস্ট নাম্বার ইন দ্য সিরিজ, হাউ মেনি নাম্বারস আর দেয়ার ইন দ্য সিরিজ। বলতেছে যে একটা ধারাবাহিক বিজোড় সংখ্যার একটা মানে সিরিজ আছে, যেখানে প্রথম সংখ্যাটা হবে শেষ সংখ্যার চেয়ে 8 ছোট। ঠিক আছে, ধারাবাহিক বিজোড় সংখ্যার একটা সিরিজ আছে, যেখানে প্রথম সংখ্যাটা শেষ সংখ্যার চেয়ে 8 ছোট হবে। জিজ্ঞাসা করছে যে ওই সিরিজে কতগুলো সংখ্যা আছে, ওই সিরিজে কতগুলো সংখ্যা আছে। ঠিক আছে, তাহলে এই যে 8 ছোট হবে, প্রথম সংখ্যাটা শেষ সংখ্যার চেয়ে 8 ছোট হবে, শুধুমাত্র এই জিনিসটাকে যদি আমরা অবজার্ভ করি,
তাহলে উত্তরটা খুব ইজিলি বের করা যাবে যে ভাই 8 যদি ছোট হয় এবং সবগুলা যদি বিজোড় সংখ্যা হয় এবং সবগুলা যদি ধারাবাহিক সংখ্যা হয়, তাহলে প্রথম সংখ্যাকে যদি আমি 1 ধরি, তাহলে এই 1 8 ছোট হওয়া লাগবে। তার মানে শেষ সংখ্যা কত হওয়া লাগবে? 9 হওয়া লাগবে। তাহলে এইটা হচ্ছে আমার প্রথম সংখ্যা, এটা হচ্ছে আমার শেষ সংখ্যা। তাহলে 9 থেকে এই 1 কত ছোট? 8 ছোট। তাহলে মাঝখানে আর কয়টা সংখ্যা থাকতে পারে? আপনি বলবেন যে 1 এর পরে 3 থাকতে পারে, তারপরে 5 থাকতে পারে, তারপরে 7, তারপরে 9। তাহলে এইটা একটা সিরিজ হইতে পারে। তাহলে এই সিরিজের এই শেষ সংখ্যাটার চেয়ে প্রথম সংখ্যাটা কত ছোট? এই যে 8 ছোট। তাহলে এই সিরিজে কতগুলো সংখ্যা আছে? 1 2 3 4 5টা। তো সঠিক উত্তর হচ্ছে 5। ঠিক আছে, আপনি বলতে পারেন যে অন্য কিছু ধরেন, অন্য কিছু ধরেন। আমি জানি না অন্য কিছু ধরলে হবে কিনা। আমি সবসময় বলছি যে প্রশ্নকর্তা প্রশ্ন সেট করবে শুধুমাত্র সিঙ্গেল ডিজিট, মানে 1 থেকে 9 মধ্যে, এরকম চিন্তা ভাবনা করে। আমি জানি না বড় ধরলে কি হবে, দেখি তারপরে ট্রাই করি। বড় ধরলে বোধহয় একই আসবে, শিওর না। দেখেন, 11 হইতে পারে, 13 হইতে পারে, 15 হইতে পারে, 17 হইতে পারে, 19 হইতে পারে। হ্যাঁ, এখানেও তাই হচ্ছে যে শেষ সংখ্যাটা আর প্রথম সংখ্যাটা এই দুইটার পার্থক্য কত? 8 হচ্ছে। তাহলে এখানে এই সিরিজে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা। ওই 5ই উত্তর হবে। আমরা যদি আরেকটু বড় ধরার চেষ্টা করি যে 23 25 27 29 31, হ্যাঁ সেমি আসতেছে, সেমি আসবে। যে এই যে শেষ সংখ্যাটা আর এই যে প্রথম সংখ্যাটা, শেষ সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা 8 ছোট। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3 4 5। তার মানে এই সিরিজে 5টাই সংখ্যা আছে। ঠিক আছে। পরেরটাতে চলে যান, 8 নম্বর। এই প্রশ্নটা ব্যাংকে আসছে, ঠিক আছে। এই প্রশ্নটা ব্যাংকের পরীক্ষাতেও আসছে, এই 8 নম্বরটা, এবং বিবিএর অ্যাডমিশন টেস্টের 2007-8 সেশনে আসছে। যে গতকাল থেকে একটা কথা খুব চড়াও হচ্ছে যে মানে প্রশ্নকর্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এখন তো বিআইবিএম করে, বিআইবিএম থাকতেছে না, অন্য কেউ হয়তো হইতে পারে। এইগুলাতে আপাতত কান দেওয়ার দরকার নাই, আপনারা শুধু পড়তে থাকেন। প্রশ্নকর্তা যেই হোক সে তো এই নাম্বার সিস্টেম থেকেই প্রশ্ন করবে, শতকরা থেকেই প্রশ্ন করবে, লাভ ক্ষতি থেকেই প্রশ্ন করবে। শুধু প্রশ্নের ডিফিকাল্টি লেভেলে কম বেশি হবে, এই তো কথা। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যদি আপনি আইবি এর প্রশ্নগুলো সমাধান করতে পারেন, আইবি এর প্রশ্নগুলো যদি আপনার নখদর্পণে থাকে, প্রশ্নকর্তা যেই হোক না কেন, তাদের প্রশ্ন আপনার কাছে সহজই মনে হবে, কঠিন লাগবে না। ঠিক আছে। সো এইগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি আপনার মতো করে পড়ে যান। ঠিক আছে। ফ্যাকাল্টি ভিত্তিক পড়াশোনা করার সুবিধাও আছে, অসুবিধাও আছে, দুইটাই আছে। অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। আবার মানে এক ফ্যাকাল্টির প্রশ্নের সাথে আরেক ফ্যাকাল্টির প্রশ্নের, মানে যে যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন করে তার 95% মিল পাবেন। ঠিক আছে। কিছু অধ্যায় আছে যে কারো একদম খুবই পছন্দ, আবার কারো একদম অপছন্দের অধ্যায় থেকে প্রশ্ন করে না। এরকম অধ্যায় খুব কম আছে, কিন্তু 95% পড়াশোনা মিল পাবেন। সো পড়াশোনা কিন্তু আপনাকে করতেই হবে, অন্য কোনো ওয়ে নাই। সো এইগুলাতে সময় দিয়েন না যে কে প্রশ্ন করবে কে প্রশ্ন করবে না। ঠিক আছে। পরবর্তীতে যদি কখনো একদম শিওর জানতে পারেন যে হ্যাঁ প্রশ্নকর্তা অমুক, তাহলে শুধুমাত্র তার বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবেন, আর কিছুই না। আর এমনি যে অধ্যায় ভিত্তিক পড়তেছেন এখন আপনারা যেভাবে, সেইভাবে অধ্যায় ভিত্তিকই পড়ে যান। এর বেশি কোনো কিছুর দরকার হবে না আশা করি। দেখেন, 8 নম্বরে বলা হচ্ছে যে ইফ এ বি অ্যান্ড সি আর 3 কনজিকিউটিভ ইন্টিজার্স, এ বি সি 3টা ধারাবাহিক সংখ্যা, এবং এ হচ্ছে সবার বড়, বি তার চেয়ে ছোট, সি একবারেই ছোট। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু? তাহলে নিচের কোনটা থেকে আপনি সর্বোচ্চ মান পাবেন? তাহলে এ বি সি 3টা যদি ধারাবাহিক সংখ্যা হয় আর এ যদি সবার বড় হয়, তাহলে আমি ধরে নিচ্ছি যে সির মান 1, বির মান হচ্ছে 2, আর এর মান হচ্ছে 3 ধরে নিলাম। তাইলেই তো ধারাবাহিক সংখ্যা হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে 3 + 2 ভাগ হচ্ছে 1। তাহলে এখানে কত পাবো? ফলাফল 5 পাবো। তারপরে দেখেন বি আর সি, বি আর সি
তার মানে হচ্ছে 2+1 ভাগ হচ্ছে কত 3, তাহলে এখানে ফলাফল কত পাবো 1 পাবো। সি আর বি, তার মানে হচ্ছে 1+2 ভাগ হচ্ছে এ, মানে হচ্ছে 3, এখানে ফলাফল কত পাবো 1 পাবো। সি প্লাস এ মানে হচ্ছে 3+1 ভাগ হচ্ছে কত 2, এখান থেকে 2 পাবো। আর এখানে কত পাবো এ প্লাস সি, তার মানে হচ্ছে 3+1 ভাগ হচ্ছে 2, এখানে আমরা কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি। তাহলে কোনটা থেকে সবচেয়ে বড় ফলাফল পাইছি? আপনি বলবেন যে এখানে সবচেয়ে বড় ফলাফল পাওয়া গেছে এই এ থেকে, কারণ এটা ক্যালকুলেশন করে আমরা দেখছি যে এখানে কত আসে 5 আসে, তার মানে অপশন এই উত্তর হবে। সেখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে অপশন এ থেকে পাওয়া যাবে। আর আজকে কিন্তু ব্যাংকে আবেদনের শেষ তারিখ সিনিয়র অফিসারের, আজকে বোধহয় রাত 12টায় সময় শেষ হবে। যারা আবেদন করেন নাই এখনো দ্রুত করে নিন, সন্ধ্যার পরে মানে বিকেল থেকে কিন্তু আরো ঢুকতে পারবেন না ওয়েবসাইটে। যারা করেন নাই দ্রুত করে নিন। পেমেন্ট ভেরিফাই করেননি এমন কেউ থাকলে পেমেন্টগুলো ভেরিফাই করে নিন। অফিসার, ক্যাশ অফিসার আরও পরে করলেও সমস্যা নাই, কারণ ওইগুলো মানে ফেব্রুয়ারি মাসের 20 তারিখের ওইদিকে ডেট শেষ হবে। কিন্তু সিনিয়র অফিসার আজকেই শেষ। যারা আবেদন করেননি, টাকা জমা দেননি, যা যা বাকি আছে, ট্র্যাকিং পেজ ডাউনলোড করেননি, করে নেন। সে 9 নম্বরে চলে যান। দেখেন 9 কি বলা হচ্ছে যে 5 consecutive integers are given. If the sum of the first 3 integers is 24, what is the sum of the last 3? এখানে বলতেছে যে 5টা ধারাবাহিক সংখ্যা আছে যার প্রথম 3টার যোগফল হচ্ছে 24, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে শেষ 3টার যোগফল কত। তাহলে খেয়াল করেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, ঠিক আছে। প্রথম 3টা, এই প্রথম 3টার যোগফল যদি 24 হয়, তাহলে এই প্রথম 3টার গড় কত হবে? আপনি বলবেন যে 8 হবে, 3 8 24, 8। তার মানে এই যে প্রথম 3টার যোগফল যদি 24 হয়, গড় 8, তাহলে গড় আমরা পড়ে আসছি না, গড় মানে কি 3টা অসমান রাশির মাঝখানের রাশিটা বা মধ্যমণি যাকে বলছি আমরা। তাহলে এখানে যদি 8 বসে আর এইগুলা যদি কনজিকিউটিভ হয়, তাহলে এর আগেরটা কত হবে 7 হবে, এর পরেরটা কত হবে 9 হবে, 9-এর পরেরটা কত হবে 10 হবে, 10-এর পরেরটা কত হবে 11 হবে। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে শেষ 3টার যোগফল কত। শেষ 3টা কে কে 9 একটা, তারপরে কে 10 একটা, তারপরে কে 11 একটা। তাহলে এদের যোগফল কত হচ্ছে 11 9 20, 20 আর 10-এ এই যে 30। অপশন ডি উত্তর, যে শেষ 3টার যোগফল হচ্ছে 30। পরেরটাতে চলে যান 10 নম্বর। দেখেন 10 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ এম ইজ এন ইভেন ইন্টিজার, এম যদি একটা ইভেন ইন্টিজার হয়, অর্থাৎ এম এর মান যদি 2 হয়, অ্যান্ড এন ইজ এন অড ইন্টিজার, এই এন এর মানটা যদি 1 হয় বা 3 হয়, অ্যান্ড বোথ আর পজিটিভ নাম্বারস, দুইটাই যদি ধনাত্মক সংখ্যা হয়, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ইভেন, তাহলে নিচের কোনটা অবশ্যই জোড় হবে, নিচের কোনটা অবশ্যই জোড় হবে। তাহলে এম এর মানকে যদি 2 ধরি, এন এর মানকে ছোটই ধরি 1 ধরি, তাহলে 4 আর 1 কত হয়ে যাচ্ছে 5 হচ্ছে। সেটা তো ইভেন না, অড, বাদ। এম আর এন, তার মানে হচ্ছে 2 × 1 যোগ হচ্ছে 1 স্কোয়ার, 2 কে 2 আর কে 3, এখানেও বিজোড় পাচ্ছি, ইভেন পাচ্ছি না, এটাও বাদ। এম কিউব মানে হচ্ছে 2³ + 1 স্কোয়ার, তার মানে 8 + 1 = 9, এটাও আমার বিজোড়, এটা উত্তর হচ্ছে না।
এম এন 2 × 1 + 2 স্কোয়ার, এটা আমার ইভেন হবে। 2 × 2, 2 × 4, তাহলে 4 2 কত 6, এটা উত্তর হইতে পারে। ঠিক আছে, উত্তর হইতে পারে মানে এটাই উত্তর হবে। ঠিক আছে, কারণ আমাকে বলতেছে যে নিচের কোনটা জোর কোনটা হবে, এই যে জোর পাইছি একটাতেই, এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 11 নম্বর। 11তে কি বলা হচ্ছে যে এম ইজ এ সেট অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স হুজ এভারেজ আর 4। বলতেছে যে এম হচ্ছে 5টা ধারাবাহিক সংখ্যার একটা সেট যার গড় কত 4। তাহলে এখানে গড় যদি 4 হয় ধারাবাহিক সংখ্যা, তাহলে 4-এর পরের সংখ্যাটা কত হবে, 5 হবে, 6 হবে। 4-এর আগে কত কত হবে, 2 হবে, 3 হবে, এই তো কথা। তাহলে এম একটা সেট, আর এন হচ্ছে n is a set of 7 consecutive integers whose average is 7. n হচ্ছে 7টা ধারাবাহিক সংখ্যার সেট যার গড় 7। তাহলে গড় 7 হলে পরের সংখ্যাগুলো কত হবে, 8 হবে, 9 হবে, 10 হবে। ঠিক আছে, আগের সংখ্যাগুলো কত হবে, 6 হবে, 5 হবে এবং 4 হবে, এই তো কথা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি নাম্বারস অফ সেট এন আর অলসো মেম্বার্স অফ সেট এম। তাহলে এন সেটের কোন সংখ্যাগুলো এই এম সেটেও আছে। তাহলে আপনি বলবেন যে এন সেটে 4 আছে, এম সেটেও 4 আছে, এন সেটে 5 আছে, এম সেটেও 5 আছে, এন সেটে 6 আছে, এই এম সেটেও 6 আছে। তার মানে এন সেটের এই 3টা সংখ্যা আমরা এম সেটেও পাচ্ছি। তার মানে এন সেটের 3টা সংখ্যা এম সেটেরও সদস্য। উত্তর হচ্ছে 3। পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে এক্স ওয়াই অ্যান্ড জেড আর কনজিকিউটিভ ইন্টিজার্স ইফ, মানে এই এক্স ওয়াই জেড হচ্ছে শূন্যের চেয়ে বড় হবে, শূন্যের চেয়ে এক্স বড়, তার চেয়ে বড় ওয়াই, তার চেয়ে বড় হচ্ছে জেড, অ্যান্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ অ্যান অড ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ জেড। তাহলে নিচের কোনটা জেটের ভ্যালু। দেখেন সহজ হিসাব, যে এই এক্স ওয়াই জেড এই 3টা কনজিকিউটিভ ইন্টিজার হবে, মানে ধারাবাহিক সংখ্যা হবে, এবং এক্স ওয়াই জেড এই 3টা দুইয়ের মানে শূন্যের চেয়ে বড় হবে। সো আমাকে বলতেছে যে নিচের কোনটা জেটের ভ্যালু। তা আমি যদি মনে করি, ধরেন যে আমি অপশন থেকে পিক করব, অপশন থেকে যদি পিক করি যে জেটের মান যদি 2 ধরি, তাহলে কিন্তু এই যে এইটা 2 ধরলে, এটা 1 ধরলে, এটা শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু বলতেছে যে এক্স এর মান শূন্যের চেয়ে বড় হবে। তার মানে আমরা জেটের মানটাকে 2 ধরতে পারি না, প্রথমে 2 বাদ চলে যাবে। ঠিক আছে, আবার আপনি যদি বলেন যে জেটের মান 3 ধরবেন, হ্যাঁ জেটের মান আপনি 3 ধরতেই পারেন, 3 ধরতেই পারেন, কিন্তু এখানে দ্বিতীয় শর্তে আপনি ধরা খেয়ে যাবেন। কারণ বলে দিচ্ছে যে এক্স ওয়াই জেড এই 3টার যোগফল হবে একটা বিজোড় সংখ্যা। তো আমরা যদি 3 যোগ 2 যোগ 1 করি, তাহলে এখানে একটা জোড় সংখ্যা পাই। তার মানে এই জেটের মান আমরা 3ও ধরতে পারতেছি না, কারণ এখানে জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, আর প্রশ্ন বলতেছে যে অড হওয়া লাগবে 3 বার। এবার যদি বলি যে ভাই 4 হইতে পারে, 4 ধরে দেখেন, আপনি যদি বলেন যে 4 হবে, তাহলে এটা যদি 4 হয়, এটা 3 হবে, এটা 2 হবে। এবার যদি আমরা যোগ করি যে 2 3 4, এদের যোগফল কত আসতেছে, 9 আসতেছে, এটা বিজোড় সংখ্যা, তার মানে এটা হইতে পারে। এখন আপনি বলবেন যে 5 কেন নয়, এটা উত্তর হইতে পারে, 5 কেন নয়। আমরা যদি 5 ধরে দেখি যে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা মতো ধরি জেটের মান 5, দেখি কি অবস্থা হয়। যদি আমরা 5 ধরি, তাহলে এটাকে 4 ধরতে হবে, এটাকে 3 ধরতে হবে। ঠিক আছে, এটা মানলাম, কিন্তু এই যে দ্বিতীয় সপ্তাহে এসে ধরা খাবো, কারণ 3 যোগ 4 যোগ 5 সমান সমান কত হয়ে যাবে, 12 হবে। কিন্তু প্রশ্নে বলতেছে যে যোগফল অড হওয়া লাগবে,
এই জন্য আমরা 5কেও নিতে পারবো না। সঠিক উত্তর হচ্ছে 4, যে জেটের মান এখানে 4 হবে। পরেরটাতে চলে যান 13 নম্বর। 13তে কি বলা হচ্ছে যে ইফ এক্স ইজ অ্যান অড ইন্টিজার, এক্স হচ্ছে একটা বিজোড় সংখ্যা, অ্যান্ড ওয়াই ইজ অ্যান ইভেন ইন্টিজার, ওয়াই হচ্ছে একটা জোড় সংখ্যা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ অর আর অলওয়েজ ট্রু। তাহলে নিচের কোন স্টেটমেন্টটা সত্যি, নিচের কোন স্টেটমেন্টটা সত্যি হবে এটা বের করতে হবে। তো এক্স ইজ অ্যান অড ইন্টিজার, তো আমরা যদি বলি যে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই ইজ অ্যান ইভেন ইন্টিজার, আমরা যদি বলি যে ওয়াই এর মান 2। এখন আমরা একটু চেক করে দেখি, তাহলে 1 আর 2, 1 আর 2 3 হয়ে যায় অড, তার মানে 1 নাম্বার সত্যি হইতে পারে। এক্স ওয়াই ইজ অড, কিন্তু এটা সত্যি না, কারণ এক্স 1 আর 2 যোগ করে গুণ করে দিলে আমরা কত পাই, ইভেন পাই। 2 নাম্বার সত্যি কথা না। ঠিক আছে, 3 নাম্বার, এক্স এর মান যদি 1 হয় তাহলে 2 কে 2 যোগ ওয়াই এর মান যদি 2 হয়, 2 2 4, 4 ইভেন নাম্বার, এটা সত্যি কথা। তার মানে এখানে 1 আর 3 দুইটাই সত্যি কথা। তো কোনটাতে আছে, অপশন ডিতে আছে, যে 1 and 3 অনলি। পরেরটাতে চলে যান 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে, যে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ নাম্বারস ইজ 12 মোর দেন দ্য স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বার, ফাইন্ড দ্য গ্রেটার নাম্বার। বলতেছে যে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ নাম্বারস, মানে দুইটা ধারাবাহিক সংখ্যার গুণফল, ইজ 12 মোর 12 বেশি, কার চেয়ে, দ্য স্কোয়ার অফ দ্য স্মলার নাম্বার, ছোট সংখ্যার বর্গের চেয়ে দুইটা ধারাবাহিক সংখ্যার গুণফল 12 বেশি। জিজ্ঞাসা করছে যে বড় সংখ্যাটা কত। তো আমি যদি ধরি যে একটা সংখ্যা হচ্ছে আমার এক্স, আর একটা সংখ্যা হচ্ছে আমার এক্স প্লাস 1, তাহলে এইটা হচ্ছে আমার ছোট সংখ্যা আর এইটা হচ্ছে আমার বড় সংখ্যা। তো প্রশ্নে বলতেছে যে এই দুইটা সংখ্যার গুণফল, তাহলে এক্স আর এক্স প্লাস 1 এদের গুণফল কত বেশি হবে, 12 বেশি, কার চেয়ে, ছোট সংখ্যার বর্গের চেয়ে। তাহলে ছোট সংখ্যা হচ্ছে এক্স, এইটার বর্গ আর এই দুইটার গুণফল, এইগুলার পার্থক্য কত হবে, 12। এখন যদি আমরা ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12, এটা কেটে যাবে, তাহলে এক্স এর মান কত আসে, 12 আসে। জিজ্ঞাসা করছে বড় সংখ্যাটা কত, সো বড় সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস 1, এক্স প্লাস 1 মানে কত, 12 যোগ 1 13। সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পরেরটাতে চলে যান 15 নম্বর। দেখেন 15তে কি বলা হচ্ছে, যে ইফ এক্স ওয়াই অ্যান্ড জেড আর কনজিকিউটিভ নন জিরো ইন্টিজার্স, ইফ এক্স is less than y is less than z, which of the following must be a positive odd integer। বলতেছে যে x y z তিনটা ধারাবাহিক নন জিরো ইন্টিজার, মানে শূন্য হবে না মূল কথা, অ্যান্ড z সবার বড় হবে, z এর ছোট y তার ছোট x হবে। তাহলে জিজ্ঞাসা করছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি এ পজিটিভ অড ইন্টিজার, তাহলে নিচের কোনটা থেকে আপনি একটা ধনাত্মক
বিজোড় পূর্ণ সংখ্যা পাবেন, ধনাত্মক বিজোড় পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। দেখেন এখানে আপনাকে সম্ভাব্য সকল উপায় দিয়ে বিবেচনা করতে হবে বা চিন্তা ভাবনা করতে হবে, কারণ প্রশ্ন বলে দিচ্ছে যে মাস্ট বি, অবশ্যই। তাহলে আমরা এইভাবে চেক করব প্রথমে যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে, যদি আমি এক্স এর মান 1 ধরি, ওয়াই এর মানকে আমি 2 ধরি এবং জেড এর মানকে যদি আমি 3 ধরি, এইভাবে একটা পরীক্ষা করব। আরেকটা পরীক্ষা করব এইভাবে যে এক্স এর মান 2, ওয়াই এর মান 3 এবং জেড এর মানকে আমরা 4 ধরবো, ঠিক আছে। আরেকটা পরীক্ষা করব হচ্ছে নেগেটিভ মান ধরে, যে এক্স এর মান হচ্ছে -3 হইতে পারে, ওয়াই এর মান -2 হইতে পারে, জেড এর মান -1 হইতে পারে। মানে সম্ভাব্য সম্ভাব্য সকল উপায়ে আমরা পরীক্ষা করার চেষ্টা করব। সব প্রথমে যদি আমরা এইটা দিয়ে পরীক্ষা করার চেষ্টা করি যে এক্স এর মান যদি 1 হয় আর জেড এর মান যদি 3 হয়, তাহলে 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয়। এখানে বলতেছে যে অড ইন্টিজার হওয়া লাগবে, অড ইন্টিজার। এখানে কি আসতেছে? জোর, তাও নেগেটিভ। প্রশ্ন বলতেছে যে পজিটিভ, তার মানে এইটা ধরে উত্তর হচ্ছে না, এইটা ধরে আমার কি হচ্ছে না, উত্তর হচ্ছে না, বাদ। এরপর আসেন এক্স প্লাস ওয়াই প্লাস 1। তাহলে এক্স ওয়াই এর মান কত? 2 আর 1 3, 3 এর সাথে 1 যোগ করলে 4 হয়, 4 আসতেছে। তার মানে এটা দিয়ে আমার খাটতেছে না বিকেও, সো বিউ আমার উত্তর হচ্ছে না। এরপর আসেন এক্স প্লাস ওয়াই প্লাস 2, তার মানে হচ্ছে 1 আর 2 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে কত হবে? 5 হয়ে যাচ্ছে, 5 হয়ে যাচ্ছে, তাই না? এরপরে এক্স প্লাস ওয়াই না, তাহলে 2 আর 1 3, 3 আর 2 5, হ্যাঁ ওকে ফাইন, এটা মানলাম। তারপরে দেখেন এক্স জেড ইন্টু ওয়াই, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই, তাহলে এক্স এর মান 1, জেড এর মান হচ্ছে 3, তাহলে 3 বিয়োগ ওয়াই এর মান কত? 2 আসতেছে। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে? 1 আসে। তো এটাও তো আপনার রেজাল্ট হয়ে যাচ্ছে, মানে ডিও রেজাল্ট হয়ে যাচ্ছে, সিও রেজাল্ট হয়ে যাচ্ছে। এক্স ওয়াই যোগ 2, তার মানে 1 আর 2 3, 3 আর 2 5, হ্যাঁ। এখানে বলতেছে যে মাস্ট বি এ পজিটিভ অড ইন্টিজার। আচ্ছা, এই দুইটা উত্তর হচ্ছে। এবার আমরা একটু এটা দিয়ে দেখি যে দুইটা তো উত্তর হয়ে গেছে। এবার একটু আমরা এইটা দিয়ে পরীক্ষা করে দেখি যে কোনটা আসলেই উত্তর হবে। এক্স এর মান যদি 2 হয়, জেড কে যদি বাদ দেই, তাহলে এখানে নেগেটিভ, এটা খাটতেছে না এখানে, মানে অপশন এ কে আমি একবারই বাদ দিলাম, যে অপশনে কোনোটাতে খাটতেছে না। তারপরে এক্স প্লাস ওয়াই প্লাস 1, তাহলে এক্স প্লাস ওয়াই মানে কত? 3 2 5 আর 1 6, এখানেও জোর আসতেছে, এটাকে আমি বাদ দিলাম। এরপরে এইটা এক্স প্লাস ওয়াই প্লাস 2, 3 2 5, 5 এর সাথে 2 যোগ করলে 7 আসতেছে, এটাতে একবার 7 আসতেছে, তার মানে এটা উত্তর হইতে পারতেছে। তারপরে দেখেন এক্স আর জেড, 4 দুগুণে কত? 8, 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে এখানে আবার 5 আসতেছে, তার মানে এই দুইটা আবার উত্তর হচ্ছে। তার মানে এই দুইটা কন্ডিশন ধরে, এক্স এর মান 1 2 3 এবং এক্স এর মান 2 3 4 ধরে সি এবং ডি দুইটাই উত্তর আসতেছে। এবার আমরা একটু নেগেটিভ ধরে দেখি তো আসলে কোনটা উত্তর হবে। নেগেটিভ ধরে যদি দেখি, এই দুইটাকেই পরীক্ষা করব, কারণ এই দুইটা এমনিতেই বাদ চলে গেছে, ঠিক আছে। আমরা যদি এইটা ধরে একটু দেখি যে এক্স এর মান হচ্ছে -3, তাহলে এক্স এর মান যদি -3 হয়, প্লাস ওয়াই এর মান হচ্ছে -2 যদি হয়, আর জেড এর মান যদি আমার, ও জেড এর মান তো এখানে লাগতেছে না, এখানে আছে কত? +2, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? -3 -2 +2, 2 2 কেটে যাবে, তাহলে এখানে কি আসতেছে? নেগেটিভ মান আসতেছে না? তাহলে এখানে তো এখন এই অপশন সি কে আমি চাইলেই ক্রস করে দিতে পারি বা বাদ দিতে পারি, কারণ আমি যখন এক্স ওয়াই জেড এর মানকে যখন আমি নেগেটিভ ইন্টিজার ধরতেছি, তখন কিন্তু এই সি থেকে আমি নেগেটিভ ভ্যালু পাচ্ছি, কিন্তু প্রশ্নে বলতেছে যে পজিটিভ ভ্যালু পাওয়া লাগবে। তার মানে অপশন সিও বাদ চলে গেল, এ বি সি বাদ। এবার আসেন ডি, ডি শুধু বাকি থাকলো। ডিটা একটু ধরে দেখি, এক্স আর জেড -3 ইন্টু -1, এই দুইটা গুণ দিলে আমরা এখান থেকে 3 একে 3 পজিটিভ ভ্যালু পাবো। এখান থেকে -y, -y মানে কত? এই যে -2 যদি বিয়োগ করে দেই, তাহলে কত পাবো? মাইনাস মাইনাসে প্লাস আর 2, 3 দিয়ে কত পাচ্ছি? 5 পাচ্ছি। একটা পজিটিভ অড ইন্টিজার পাওয়া যাচ্ছে এই অপশন ডি থেকে, যদি আমরা এটাকে নেগেটিভ ভ্যালুও ধরি এবং পজিটিভ ভ্যালুও ধরি। তার মানে অপশন ডি অবশ্যই অবশ্যই সত্যি হবে, কারণ অপশন ডিতে পজিটিভ ধরেও আমার বিজোড় আসছে, নেগেটিভ ধরেও আমার কি আসছে? বিজোড়ই আসছে। সো এখানে মাস্ট বি ট্রু হবে হচ্ছে এইটা, অপশন ডি।
পরেরটাতে চলে যাই, 16 নম্বর। এটা বাখরাবাদেও আসছিল, বুঝতে পারছেন? এই 16 নম্বর প্রশ্নটা আবার এমবিএ এর অ্যাডমিশন টেস্টে আসছে 2008-9 সালে। এটা বাখরাবাদেও আসছে। বাখরাবাদে শুধু অপশনগুলো একটু আলাদা বোধহয় ছিল, খুব সম্ভবত। এখানে বলা হচ্ছে যে ইফ এক্স বাই ওয়াই গ্রেটার দেন 0, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি? দেখেন ভাই, দুইটা সংখ্যার ভাগফল শূন্যের চেয়ে বড় হবে। এখানে এক্স একটা সংখ্যা, এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা। তাহলে এই দুইটা সংখ্যা ভাগ করলে আমি যেই ভাগফলটা পাবো সেটা শূন্যের চেয়ে বড় হবে। তার মানে বোঝাই যাচ্ছে যে এই দুইটা সংখ্যা অর্থাৎ এক্স, এই সংখ্যাটা হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হইতে পারে। ঠিক সেমভাবে ওয়াইটাও হয় পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। অর্থাৎ এক্স যদি পজিটিভ হয় ওয়াইকেও পজিটিভ হওয়া লাগবে, এক্স যদি নেগেটিভ হয় ওয়াইকেও নেগেটিভ হওয়া লাগবে। অর্থাৎ দুইটাই যদি পজিটিভ হয় তাহলে এই দুইটা সংখ্যার ভাগফল শূন্যের চেয়ে বড় আসবে। আবার দুইটাই যদি নেগেটিভ হয় তাহলেই এই দুইটার ভাগফল শূন্যের চেয়ে বড় আসবে। তাহলে এখানে যে বলছে যে এক্স এর মান শূন্যের চেয়ে বড়, এটা সত্যি নাও হইতে পারে, কারণ এক্স এর মান শূন্যের চেয়ে ছোট হইতে পারে, অর্থাৎ নেগেটিভ সংখ্যাও তো হইতে পারে। সো এই কারণে অপশন এ বাদ। সেম কারণে অপশন বি কেও বাদ দেওয়া যায়, যে ওয়াই তো আমার নেগেটিভ হইতে পারে। ওয়াই নেগেটিভ হইতে পারে না? এরকম হইতে পারে না যে এক্স হচ্ছে -6 আর ওয়াই হচ্ছে -2? হইতে পারে না? হইতে পারে। তো ওয়াই কে তো আপনি শূন্যের চেয়ে বড় বলতে পারেন না, বা এক্স কে আপনি শূন্যের চেয়ে বড় বলতে পারেন না, কারণ এক্স আর ওয়াই এর ভ্যালু দুইটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। আর অপশন সি হচ্ছে এখানে মাস্ট বি ট্রু, কারণ এই এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই এইটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক, কারণ পজিটিভের সাথে পজিটিভ গুণ করে দিলে আপনি অলওয়েজ পজিটিভ পাবেন, নেগেটিভের সাথে নেগেটিভ গুণ করে দিলে আপনি অলওয়েজ কি পাবেন? পজিটিভ পাবেন। তার মানে এক্স আর ওয়াই এর মান, এক্স আর ওয়াই এর মান পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক, এদের গুণফল সব সময় শূন্যের চেয়ে বড় হবে। বোঝা গেছে? এক্স আর ওয়াই এর মান পজিটিভ হোক আর নেগেটিভ হোক, এদের গুণফল সবসময় শূন্যের চেয়ে বড় হবে। সো এখানে মাস্ট বি ট্রু হচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন 17 থেকে বলতেছে যে ইফ এ অ্যান্ড বি আর ইন্টিজার্স সাচ দ্যাট এ প্লাস বি সমান 5, হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি ট্রু। বলতেছে যে এ আর বি দুইটা পূর্ণ সংখ্যা, আর এ আর বির যোগফল যদি 5 হয় তাহলে নিচের কোনটা অবশ্যই সত্যি? নিচের কোনটা অবশ্যই সত্যি হবে? তাহলে আমরা বলতে পারি যে ভাই, এর মান যদি 1 ধরি, বির মান 4 ধরলে 5 হইতে পারে, এর মান 2 ধরলে, বির মান 3 ধরলে 5 হইতে পারে। ঠিক আছে? অথবা এরকম হইতে পারে যে এর মানটাকে যদি -1 ধরি তাহলে বির মানটাকে যদি +6 ধরি তাহলে এখানে 5 আসতে পারে। এইরকমই তো সম্ভাবনা থাকবে নাকি? এইগুলা কম্বিনেশনের মাধ্যমে তো আমি যোগফল 5 ধরতে পারি, মানে এ প্লাস বির যোগফল 5 হইতে পারে, এই সম্ভাবনাগুলাই তো। তাহলে আমরা একটু এখন চেক করি এইগুলোর সাথে। এখানে বলতেছে যে দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইজ অড, দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইজ অড, এ আর বির গুণফল সবসময় অড হবে। এটা তো সত্যি কথা না, কারণ আমি যদি এ কে 1 ধরি আর বি কে 4 ধরি তাহলে 4 আর 1 এর গুণফল 4, এটা একটা জোড় সংখ্যা হয়। তার মানে এই 1 নাম্বার মিথ্যা কথা। এখানে বলতেছে যে ইফ এ ইজ অড দেন বি মাস্ট বি ইভেন। হ্যাঁ, তাই তো হচ্ছে। এ কে যদি আমি অড ধরতেছি, বি কে অবশ্যই আমাকে ইভেন ধরা রাখতেছে, তাই না? বি কে অবশ্যই ইভেন ধরা লাগতেছে। আপনি এই জিনিসটাকে, এই যে 2 আর 3, আপনি যদি বলেন যে এ কে 3 ধরবেন তাহলে বি কে অবশ্যই কি ধরতে হচ্ছে? ইভেন ধরতে হচ্ছে। ইভেন ধরে এখানে পাস হচ্ছে। তার মানে 2 নম্বর কথাটা সত্যি, যে এ কে যদি আমি অড ধরি, বি কে আমার ইভেনই ধরতে হচ্ছে। তারপরে 3 নম্বরে বলতেছে যে ইফ এ ইজ নেগেটিভ,
এ যদি ঋণাত্মক হয় দেন বি মাস্ট বি পজিটিভ। হ্যাঁ, সেটাও আমি দেখাইছি যে এ কে যদি আমি ঋণাত্মক ধরি, বি কে আমি যদি পজিটিভ আমাকে ধরতে হবে, তাছাড়া এখানে যোগফল কখনোই 5 আসবে না। তো -1 + 6 করলে এখানে কত আসে? 5 আসে। তার মানে 3 নাম্বার স্টেটমেন্টটা আমার কি সত্যি। তাহলে এখানে 2 নাম্বার আর 3 নাম্বার অবশ্যই সত্যি, যার প্রমাণ আমরা এখানে দিছি। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এই যে অপশন ডি, যে 2 and 3 অনলি, যে 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুইটাই হচ্ছে সত্যি কথা। পরেরটাতে যান, 18 নম্বর। 18 নম্বরে বলা হচ্ছে যে ইন এ সার্টেন ব্রিক ওয়াল ইচ রো অফ ব্রিক্স অ্যাবভ দ্য বটম রো contains one less brick than the row just below it. If there are 5 rows in all and a total of 75 bricks in that wall, how many bricks does the bottom row contain? দেখেন, ছোটবেলায় আমরা কি করতাম, এটা মোটামুটি আমরা সবাই করছি, মানে খেলাধুলা ছোটবেলায় সবাই করছি। তো ছোটবেলায় আমরা এরকম খেলতাম না, যে ধরেন যে যদি কোথাও ইট থাকতো, তখন আমরা এই ইটগুলো দিয়ে নিজেরাই নিজেরাই মানে বাড়ি তৈরি করার একটা প্রচেষ্টা নিতাম না, যে আমরা বলতাম যে নিয়ে আমরা সবাই মিলে একটা বাড়ি তৈরি করি। সো কিভাবে বাড়িগুলো তৈরি করতাম? তো মানে ওই যে নিচের সারিটা, ধরেন যে নিচের সারিতে আপনি এত বড় করছেন, নিচের সারিটা আপনার এতগুলো, অর্থাৎ এখানে আপনি ছোট ছোট ইট বসায় দিয়েছেন এত বড়। এইটার ওপরে যেই শাড়িটা করছেন, এইটা কিন্তু আবার নিচের শাড়ির চেয়ে একটু ছোট হয়, মানে অনেকটা পিরামিডের মতো। তারপরে এইটার ওপরে যেই শাড়িটা, এইটা আপনার আরেকটু ছোট হয়। তার ওপরের যেই শাড়িটা, এইটা আরেকটু ছোট হয়। তার ওপরের যেই শাড়িটা, এইটা আবার এইটার চেয়ে একটু ছোট হয়। এইরকম করে আমরা মানে পিরামিড শেপের ঘর বাড়ি তৈরি করতাম না ছোটবেলায়, ইট দিয়ে করতাম। সো এখানেও প্রশ্নটাতে এরকমই বলতেছে, যে এইরকম ধরে নেন যে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম একটা দেয়ালের এরকম 5টা ইটের, মানে একটা ইটের দেয়ালে এরকম 5টা রো আছে, 5টা সারি আছে। তো বলতেছে যে এই 5টা সারিতে টোটাল 75টা ইট ব্যবহার করা হয়েছে। এই 5টা সারিতে কি করা হয়েছে? টোটাল 75টা ইট আমার ব্যবহার করা হয়েছে। এবং এখানে বলেই দিচ্ছে যে নিচের সারিতে আপনি যতগুলো ইট ব্যবহার করছেন, তার চেয়ে একটা ইট কম ব্যবহার করছেন উপরের সারিতে, তার উপরেরটাতে আরো একটা কম ব্যবহার করছেন, তার উপরেরটাতে আরো একটা কম ব্যবহার করছেন, তার উপরেরটাতে আরো একটা কম ব্যবহার করছেন। তার মানে কি, এখানে আপনি এই নিচের সারিটা খেয়াল করেন, যে এখানে নিচের সারিতে আমরা সর্বোচ্চ সংখ্যক ইট দিছি, তারপরেরটাতে একটা কম দিছি, তারপরেরটাতে একটা কম দিছি, তারপরেরটাতে একটা কম দিছি, তারপরেরটাতে একটা কম দিছি, মানে এইরকম করে করে আমরা ঘর তৈরি করছি। তো এখানে বলা হচ্ছে যে সর্বমোট সারি হচ্ছে 5টা এবং মোট ইটের সংখ্যা হচ্ছে 75টা। তাহলে আমরা বলতে পারি না যে এখানে গড়ে কতগুলা ইট ব্যবহার করা হয়েছে? গড়ে প্রত্যেক সারিতে কতগুলো ইট ব্যবহার করছি? 5টা সারিতে যদি টোটাল 75টা ইট ব্যবহার করি, তাহলে গড়ে কতগুলো ইট ব্যবহার করছি? আমরা বলবো যে ভাই 15টা। তাহলে এখানে মাঝখানের সারি কোনটা? এইটা। এইটাতে যদি আমরা 15টা ইট ব্যবহার করি, তাহলে এই যে নিচেরটাতে কয়টা করছি? একটা বেশি, 16টা। তার নিচেরটাতে 17টা, তার ওপরেরটাতে 14টা, তার ওপরেরটাতে করছি কত? 13টা। কারণ প্রশ্নে বলে দিছে যে নিচের সারিতে যতগুলা করছি তার চেয়ে একটা কম করছে উপরে। তার মানে নিচেরটাতে যদি 17টা করি, এটাতে করছি 16টা, তার ওপরেরটাতে আরো একটা কম, 15টা, তার ওপরেরটাতে আরো একটা কম, 14টা, তার ওপরেরটাতে আরো একটা কম, 13টা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে হাউ মেনি ব্রিক্স ডাজ দ্য বটম রো কন্টেইন। তাহলে নিচের সারিতে কতগুলো ইট আছে? তাহলে নিচের সারিতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 17টা ইট আছে। সঠিক উত্তর হচ্ছে 17। বোঝা গেছে? এটা অনেকটা কনজিকিউটিভ নাম্বারের একটা মানে বেসিক কনসেপ্ট আর কি। এটাকে জাস্ট ওরা প্যাঁচা এইভাবে লিখছে। তো নিচের সারিতে ইট আছে কয়টা? 17টা।
পরেরটাতে চলে যান 19 নম্বর। এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইজ এ পজিটিভ ইভেন নাম্বার, এক্স হচ্ছে একটা ধনাত্মক জোড় সংখ্যা, তো আমি ধরে নিচ্ছি যে এক্স এর মান হচ্ছে 2, দেন ইচ অফ দ্য ফলোয়িং ইজ অড এক্সেপ্ট, দেন ইচ অফ দ্য ফলোয়িং ইজ অড এক্সেপ্ট, তাহলে ইচ অফ দ্য ফলোয়িং ইজ অড এক্সেপ্ট, তাহলে নিচের কোনটা ছাড়া, মানে নিচের সবগুলো থেকে আপনি অড পাবেন একটা ছাড়া, দেন ইচ অফ দ্য ফলোয়িং ইজ অড, if x is a positive even number, okay fine, then each of the following is odd except, okay ঠিক আছে। তাহলে নিচের কোনটা, মানে সবগুলোই অড একটা ছাড়া, ঠিক আছে, একটা মানে একটা ইভেন যেটা সেটা আমাকে বের করতে হবে। তাহলে একটু আমরা খেয়াল করি, অপশনগুলো টেস্ট করি। এক্স এর মান যদি 2 হয়, তাহলে 2 3 5 গুণন 2 আর 5 কত 7, 5 7 কত 35, এখান থেকে অড পাচ্ছি, সো এটা উত্তর হবে না, কারণ আমাকে বলেই দিছে যে এক সবগুলাই অড হবে, কিন্তু একটা অপশন আছে যেটা অড না, সেটা বের করতে হবে। মানে অড না হলে তাহলে সেটা ইভেন হবে, তাহলে ইভেন যেটা সেটা আমার বের করা লাগবে। বলে দিচ্ছে যে দেন ইচ অফ দ্য ফলোইং ইজ অড এক্সেপ্ট, নিচের কোনটা অড ছাড়া, অড ছাড়া একটা আছে সেটা বের করো। এটা অড বেরোচ্ছে, এটা উত্তর হবে না। 2 এর উপরে স্কোয়ার যোগ হচ্ছে 5, 4 যোগ 5 মানে হচ্ছে 9, এটা অড, এটা উত্তর হচ্ছে না। 2 এর উপরে স্কোয়ার 6 দুগুণ 12 যোগ 9, তাহলে 4 যোগ 12 যোগ 9, 12 4 16, 16 9 কত 25, এটাও অড, এটা উত্তর হচ্ছে না। তাহলে 3 ইন্টু 2 দুগুণ 4 প্লাস 4, 3 4 12, 12 4 কত 16, এটা হচ্ছে ইভেন, এটাই উত্তর। ঠিক আছে, আমাকে বলছে অড ছাড়া যেটা সেটা বের করো, তো অড ছাড়া আছে অপশন ডিতে 16, এটা আমার উত্তর হবে। পরেরটাতে আসেন 20 নম্বর, লাস্ট ম্যাচ আজকের। দেখেন 20 নম্বরে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং মাস্ট বি অ্যান ইন্টিজার, নিচের মানে এই যে অপশনের কোনটা থেকে আপনি একটা ইন্টিজার পাবেন, একটা পূর্ণ সংখ্যা পাবেন, যদি এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার, এক্স যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, অ্যান্ড 4/x + 5/x + 6/x ইজ অলসো অ্যান ইন্টিজার। বলা হচ্ছে যে নিচের কোনটা থেকে, এই 4টা অপশনের কোনটা থেকে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো, এবং এই যে 4/x + 5/x + 6/x এইটাও কি হবে, মানে এইটা যোগ করে দিলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। সো যোগ করে দিলে এখানে এক্স 4 যোগ 5 যোগ 6, 11 4 15, 15/x, তাহলে এখান থেকে যদি আমি পূর্ণ সংখ্যা পেতে চাই, কারণ প্রশ্ন আমাকে বলেই দিছে যে এই এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করলে আমরা 15/x পাচ্ছি, এবং এই 15/x হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে এইটা যদি ইন্টিজার হয়, তাহলে আপনি বলবেন যে এক্স এর মানকে হয় 1 হওয়া লাগবে, অথবা 3 হওয়া লাগবে, অথবা 5 হওয়া লাগবে, অথবা 15 হওয়া লাগবে। এইটা যদি ইন্টিজার হয়, এইটাকে আমি ইন্টিজার প্রুফ করতে চাইলে এক্স এর মানটাকে অবশ্যই, মানে এক্স এর মানটা দিয়ে অবশ্যই 15কে ভাগ করা, মানে করা যাবে এমন কোন সংখ্যা হবে। সো এক্স এর মান কত কত হইতে পারে, 1 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 15 হইতে পারে। তাহলেই শুধুমাত্র এটা ইন্টিজার সম্ভব, কারণ 1 দিয়ে 15কে ভাগ করলে 15 পাবো, 3 দিয়ে ভাগ করলে 5 পাবো, 5 দিয়ে ভাগ করলে 3 পাবো, 15 দিয়ে ভাগ করলে 1 পাবো, মানে ইন্টিজার পাবো। এখন আমাকে চেক করতে হবে যে নিচের কোনটা ইন্টিজার হবে। আপনি যদি ধরেন আমার সামনে কিন্তু অনেকগুলো অপশন, 1টা 2টা 3টা 4টা অপশন, 4টা অপশন, আপনি যদি বলেন যে এক্স এর মান 1, তাহলে অপশন এ থেকে কিন্তু আপনি ইন্টিজার পাচ্ছেন না। অপশন এ থেকে ইন্টিজার পাচ্ছেন, তাহলে এটা তো 1/5 হয়ে যাচ্ছে, তার মানে দশমিক হয়ে যাচ্ছে, ইন্টিজার তো পাচ্ছেন না, তার মানে এক্স এর মান 1 আপনি ধরতে পারবেন না, এক্স এর মান 1 আপনি এখানে ধরতে পারবেন না। এখন আপনি বলবেন যে আরো অপশন আছে, ওইগুলো চেক করো, তো ঠিক আছে। আমি যদি বলি যে এক্স এর মান 3, আমি যদি বলি এক্স এর মান 3, তাহলে কি আপনি এখান থেকে ইন্টিজার পাচ্ছেন? 3/5 ইন্টিজার তো পাচ্ছেন না, দশমিকই পাচ্ছেন, তার মানে আপনি 3কেও আপনি ধরতে পারবেন না। এবার আপনি বলবেন যে অন্যগুলো ধরো, 5 ধরো, তো আমি যদি 5 ধরি,
তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, এইবার ইন্টিজার পাওয়া যাচ্ছে 1, এখান থেকেও আমরা ইন্টিজার পেয়ে যাচ্ছি 1, কিন্তু এখানে কি আমরা ইন্টিজার পাচ্ছি? এখানে তো আমরা ইন্টিজার পাচ্ছি না, এখানে তো আবার সেই 1/6 দশমিক সংখ্যা পাওয়া যাচ্ছি। তার মানে এক্স এর মান আমরা 5কেও ধরতে পারতেছি না। এক্স এর মানকে আমরা এখানেও কি করতে পারতেছি না, 5 ধরতে পারতেছি না। তাহলে এখন বাকি আছে কত? 15। যে এক্স এর মান আমার কত হচ্ছে? 15 হচ্ছে। এবার দেখেন 15 দিয়ে আসলেই মিলে কিনা। হ্যাঁ, 15 দিয়ে মিলবে। এখানে কি আমি ভুল বললাম? ওয়েট, ইজ অলসো অ্যান ইন্টিজার। ওকে ফাইন, হ্যাঁ ঠিক আছে। তাহলে খেয়াল করেন, আমরা যদি এবার 15 ধরি, আমরা যদি 15 ধরি, তাহলে আপনি বলবেন যে 15 ভাগ হচ্ছে 5, 3 পাওয়া যায়। 5 ভাগ 15, 5 ভাগ 15, এখানে 1/3 পাওয়া যাচ্ছে। তারপরে 15/30, এখানেও হাফ পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে 30/15, এখানে 2 পাচ্ছি, তাই না? এখানে একটা অপশন আমরা চেক করে নেই। এখানে উত্তর অপশন ডি হবে। কেন হবে আমি আপনাকে বলতেছি। এক্স এর মান 15 ধরেও, এক্স এর মান 15 ধরেও আপনি ইন্টিজার পাচ্ছেন, এক্স এর মান 5 ধরেও আপনি ইন্টিজার পাচ্ছেন, এক্স এর মান 3 ধরেও আপনি ইন্টিজার পেয়ে যাচ্ছেন, এক্স এর মান 1 ধরেও আপনি ইন্টিজার পেয়ে যাচ্ছেন। তো প্রশ্নে বলতেছে যে নিচের কোনটা আমার ইন্টিজার হবে, মাস্ট বি ইন্টিজার হবে। নিচের অপশনের কোনটা মাস্ট বি ইন্টিজার হবে। তাহলে আমি তো জানি না যে এক্স এর মান কোনটা হবে, কিন্তু আমরা এই 3টা অপশন চেক করে দেখছি, 1, 3, 5 বসায় দেখছি যে কোনো না কোনো জায়গায় এই অপশনের কোনো না কোনো জায়গায়, 3টা অপশনের কোনো না কোনো অপশনে 1, 3, 5 বসাইলে আমার ইন্টিজার আসতেছে না, অর্থাৎ দশমিক আসতেছে। কিন্তু এই 4টা অপশনের মধ্যে একমাত্র অপশন আছে অপশন ডি, যেখানে এই এক্স এর মান 1ই ধরি, 3ই ধরি, 5ই ধরি আর 15ই ধরি, সকল ক্ষেত্রে এক্স এর মান কি, মানে এই এক্সপ্রেশনটার মান কি আসতেছে? একটা পূর্ণ সংখ্যা আসতেছে। আর প্রশ্নে তো এটাই বের করতে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান ইন্টিজার ইফ এক্স ইজ এ পজিটিভ ইন্টিজার। মানে নিচের কোন অপশনটা থেকে আপনি অবশ্যই অবশ্যই একটা ইন্টিজার পাবেন যদি এক্স একটা পজিটিভ ইন্টিজার হয়। তাহলে একমাত্র অপশন ডি থেকেই এক্স এর সম্ভাব্য 4টা মান দিয়ে পরীক্ষা করে সবগুলো সংখ্যায় আমরা ইন্টিজার পাইছি। দ্যাটস ওয়াই অপশন ডি উত্তর। আর বাদ বাকি 3টা অপশনে এক্স এর সম্ভাব্য যেই 4টা মান ছিল তার কোনো না কোনো মান বসায়া আমরা ফ্র্যাকশন পাইছি। দ্যাটস ওয়াই অপশন এ, বি, সি এগুলা উত্তর হিসেবে আমরা নিইনি। বোঝা গেছে? অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। বোঝা গেছে ভাই? আমরা কালকে এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাসটা করব। এগুলো থেকে খুব কমই প্রশ্ন হয়েছে, আমরা সম্ভাব্য সকল প্রশ্নই নিছি। আর একটা ক্লাস লাগবে, মানে 2টা ক্লাস লাগবে। তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।